আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরো একটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আপনাদের ভাইয়ার যে রুম, সেই রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ আপনাদের ভাইয়া যখনই বাসায় আসে সবসময় এই রুমটাতেই থাকে। তো ও আজকে চলে গেছে, তো ও চলে যাওয়ার পর আমি সবকিছু গোছগাছ করে নিচ্ছি। যেহেতু এই রুমে আর কেউই আসবে না, তো ও আবার যখন আসবে যাতে করে ঘরটা একদম পরিপাটি থাকে, তো আমি সবকিছু গোছগাছ করে ওর কাপড় চোপড় সবকিছু গুছিয়ে তারপর এই ঘর থেকে চলে যাব। তো ঘরটাকে ভালো করে একটু পরিষ্কার করে ঝাড়া মোছা করে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে ও আসলে বা কেউ এই রুমে আসলে এই রুমটা একদমই পরিষ্কার আর ক্লিন থাকে। আর দেখা যায় সব সময় এই রুমটাতে কেউ আসা হয় না, আপনাদের ভাইয়া আসলে বা কোনো মেহমান আসলে এই রুমটাতে থাকা হয় বা আসা হয়। তো এই জন্য আপনাদের ভাইয়া চলে যাওয়ার সাথে সাথেই আমি চেষ্টা করি ঘরটাকে ভালো করে গুছিয়ে তারপরে এই ঘরটা তালা দিয়ে তারপর আমাদের রুমে চলে যাই। তো সবকিছু গোছগাছ করে নিয়েছি, গোছগাছ করে রুমে চলে এসেছি। নাসরিন সকালে নাস্তা রেডি করে নিয়েছে। নাস্তায় খুব বেশি একটা কিছু তৈরি করতে হয়নি, যেহেতু আপনাদের ভাইয়া আগের দিন রাত্রে বাসায় ছিল, তো ওনার জন্য গরুর মাংস রান্না করেছিলাম। তো সেই গরুর মাংসটা খাওয়া হয়নি, সেই গরুর মাংস দিয়েই এখন রুটি দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর আমি সকালের নাস্তায় খুব বেশি খাবার খেতে পারি না, একটা রুটির বেশি আমি কখনোই খাইনি। আমার এরকম মনে নেই যে আমি কখনো একটা রুটির বেশি খেয়েছি কিনা। আর এই একটা রুটি খেতে আমার এত কষ্ট হয়। তো যাই হোক, আমি একটা রুটি অনেক কষ্ট করে কিছুক্ষণ চা দিয়ে, কিছুক্ষণ মাংস দিয়ে, আবার কিছুক্ষণ ডিম দিয়ে খেয়ে নিয়েছি। তো এখন একটু চা খেয়ে নিচ্ছি। আর আমি খুব বেশি একটা চাও খাই না, মাঝে মাঝে ইচ্ছে হলে খাই আর ইচ্ছে হলে খাই না। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু চা নিয়েছি, ঠিক এতটুকু চাই আমি খাই। তো নাস্তাটা সেরে এখন কিছু আম 2 থেকে 3 দিন আগে আব্বা গাছ থেকে পেড়ে এনেছিল, তো আমি ভেবেছিলাম 2-3 দিন পর আচার দিব। তো 2-3 দিন পর দেখতেছি আমগুলো একদমই নষ্ট হয়ে গেছে। আর আম্মা আব্বা যেহেতু সিলেটে গিয়েছিল, তো আমি ভেবেছি আম্মা আসলে আম্মাকে নিয়ে একসাথে বসে আচার দিব। তো আম্মা আজকে এসে গেছে, তো আম্মা এসে বলতেছে আমগুলো বের করো। তো আমগুলো বের করে দেখতেছি সবগুলো আম অলরেডি পেকে গেছে, কিছু আম কাঁচা আছে। তো এতগুলো আম তো আর একসাথে খাওয়া সম্ভব না, তো কিছু আম আচার দিয়ে দিব আর কিছু আম দিয়ে আমসত্ত্ব তৈরি করব। জান্নাতে আমসত্ত্বটা খুব পছন্দ করে, তো ওর জন্য আমসত্ত্ব দিয়ে রাখছি। ও সারা বছর এই আমসত্ত্ব খায়। আর কিছু আচারও তৈরি করে রাখছি, দেখা গেছে বাসায় খালাম্মারা আসলে আচারের জন্য খুব ইয়া করে। তো আমার হাতের আচারটা সবারই খুব পছন্দ, তো খালাম্মারা মামারা আসলে ওদেরকে আচার দিয়ে দিতে হয়। তো আমি এই জন্য বেশি করে আচার তৈরি করে রাখি, যাতে করে খালাম্মা মামা যেই আসুক না কেন সবাইকে যাতে একটু করে আচার দিতে পারি। তাই তো কিছু আম কাঁচা ছিল, এগুলো রোদে একটু শুকিয়ে নিচ্ছি। আমগুলোকে ভালো করে প্রিপারেশন করে গুছিয়ে গাছিয়ে এখন আমি দুপুরে রান্নার জন্য চলে এসেছি। আর যেহেতু গতকালকে রাত্রে খুব ভারী খাবার খাওয়া হয়েছে, তাই আজকে আর খুব বেশি ভারী কিছু রান্না করব না। আমি একটু যে শুটকি ভুনা করব আর ডাল রান্না করব, আম ডাল। আর আম ডালটা তো মিনহাজের অনেক পছন্দ। তো এখন যেহেতু আমের সিজন, তাই আম ডালটা সবাই ঘরে খুব পছন্দ করে, তাই আম ডাল রান্না করে নিচ্ছি আর একটু শুটকি ভুনা করে নিব। এর জন্য শুকনা মরিচ আর শুটকি দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ডালটাকে বাগার দিয়ে আমি একই কড়াইয়ের মধ্যে শুটকিগুলাকেও ভুনা করে নেব। আর যেহেতু আজকে তেমন বেশি কাজও ছিল না, তো আব্বাকে বলেছি নাস্তা খেয়ে বাজার থেকে কিছু মুরগি নিয়ে আসতে, বাসায় মুরগি ছিল না। দেখা গেছে মিনহাজের মাদ্রাসার জন্য বেশি করে মুরগি বা নুডলস, ডিম এইসব এনে রাখতে হয়। তো ওকে 3 বেলা নাস্তা দিতে হয়, এই জন্য আমি সবকিছু আনিয়ে রাখলে আগে থেকে তৈরি করে রাখি, যাতে করে ও যাওয়ার সময় আমি 3 বেলাই নাস্তাটা দিয়ে দিতে পারি। তো এই তো এদিক থেকে আমি আমার শুটকিটা ভুনা করে নিয়েছি। এই শুটকি ভুনাটা কিন্তু অনেক মজা, একটু ঝাল ঝাল করেই ভুনা করেছি। আর রান্না শেষ করতে করতে আব্বা বাজার থেকে মুরগি, তেল এসব নিয়ে চলে এসেছে। তো এখন আমি মুরগিগুলাকে কেটে সবগুলো আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে রেখে দিব। দেখা যায় কখনো মুরগি রোস্ট খাওয়া হয়, আবার এমনি নর্মাল মুরগিও রান্না করা হয়। এর জন্য আমি সাইজ করে করে রেখে দিই, আবার নুডলস রান্না করার জন্য এক সাইজ করে রাখতে হয়। তো আমি সবগুলো মুরগি কেটে সাইজ করে নিয়েছি, কিছু রোস্টের জন্য, কিছু রান্নার জন্য, আবার কিছু দেখা যায় যে নাস্তা নুডলস রান্নার জন্য প্রয়োজন হয়, সেগুলোর জন্য আলাদা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন মুরগির কলিজাগুলো আলাদা করে নিয়েছি, যেহেতু
বাসায় মুরগির কলিজা মুরগির সাথে রান্না করলে কেউ খেতে চায় না, এভাবে আলাদা করে রেখে দিয়েছি, তাহলে দেখা যাবে আলাদা একটু সেদ্ধ করে ভুনা করলে এটা সবাই খাবে, খুব মজা হয় এভাবে রান্না করলে। তো আমি আলাদা করে মুরগির কলিজাগুলোকেও রেখে দিয়েছি। এখন মুরগির মাংসগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো গতকাল আব্বা আম্মা সিলেটে গিয়েছিল, সিলেট থেকে আসার সময় সিলেটের চা পাতা নিয়ে এসেছে। তো চা পাতাগুলো দেখছিলাম, আর কিছু লেবু নিয়ে এসেছে। সিলেটে নাকি প্রচুর লেবু পাওয়া যায়। আব্বা আম্মা যখন যখন ট্রেনে উঠেছিল আর কি, তখন নাকি প্রচুর লেবু নিয়ে, লেবু বিক্রেতা ছিল, তো ওনাদের কাছ থেকে আব্বা আম্মা প্রায় 40 থেকে 50টা লেবু নিয়ে এসেছে। আমি গুনে বলতে পারবো না, এর থেকে বেশিও হতে পারে। তো এখন এতগুলো লেবু কি করব, তাই আমি লেবুগুলাকে সুন্দর করে কেটে রস করে রেখে দিব। আর এই লেবু রস করে রেখে দিলে কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, আর রসটা কিন্তু একদমই ফ্রেশ থাকে। তো প্রথমে ভেবেছিলাম খুব সহজেই এই মানে লেবু চিপড়ানোর যে মেশিনটা, এটা দিয়ে খুব সহজে তুলে নিব রসগুলো, কিন্তু না, বারবার চেষ্টা করার পরে এত ব্যর্থ হচ্ছিলাম। এই লেবুর চিপড়ানোর যে রসটা, এটা মানে মেশিনটা, এটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল। তো এটা দিয়ে আমি একদমই ব্যর্থ, কোনো প্রকারে এটা দিয়ে রস বের হচ্ছিল না। তো যাই হোক, এটা দিয়ে কিছুক্ষণ চেষ্টা করার পর আমি ভাবলাম শুধু শুধু সময় নষ্ট হচ্ছে, হাত দিয়েই করে নি। তো হাত দিয়ে আমি লেবুর রসগুলোকে বের করে নিচ্ছি। তো নাসরিনের কাজও শেষ হয়ে গেছে। নাসরিন বলছে ঠিক আছে, দুইজন মিলে একসাথে হাত দিয়ে রসগুলো বের করে নি। তো নাসরিনকে বলছিলাম খুব বেশি করে চেপে রস বের করে নিও না, এতে করে রসগুলো কিন্তু তিতা হয়ে যাবে। আর আমি সবসময় এরকম লেবুর রস করে ডিপ ফ্রিজে রেখে দিই বোতল ভরে, এতে করে কিন্তু এই রসটা একদমই ফ্রেশ থাকে। দেখা যায় অনেক সময় বাজার থেকে লেবু আনতে হয় বা বাসায় লেবু থাকে না, ঝটপট এটা ফ্রিজ থেকে বের করে রসটা দিয়ে আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। আমি সব কাজে এই লেবুর রসটা ব্যবহার করি, যেমন লেবুর শরবত তৈরি করলে বা রোস্ট তৈরি করলে, যে কোনো কাজেই মানে লেবুর রস যে কোনো কিছুতে লাগলে আমি এখান থেকে রস নিয়ে তারপর লেবুটার রসটা দিয়ে আমি যে কোনো রেসিপি বা যে কোনো কাজেই ব্যবহার করতে পারি। একদম ফ্রেশ লেবুর যে রসটা যেরকম গ্রান আসে ঠিক ওই রকমই থাকে। তো এই তো আমি কিছুটা রস বের করে বোতলে ভরে এবার নাসরিনের কাছে দিয়ে আমি জান্নাতের সাথে স্কুলে চলে যাচ্ছি, যেহেতু ওর স্কুলে আজকে বেতন দিতে হবে। তো ওর স্কুলে যে ম্যাডামের সাথে কথা বলে ওর স্কুলে বেতনটা দিয়ে আসবো, আর কোচিং এর ফিসটাও দিয়ে আসবো। তো ওকে স্কুলে দিয়ে কোচিং এর ফিস আর স্কুলের বেতন দিয়ে আমি বাসায় এসে দেখছি কবুতরগুলো এত বেশি গরম পড়েছে, মানে ওরা খুব ছটফট করছিল। তো ওদেরকে আমি একটু পানি দিয়েছি গোসল করার জন্য। তো এই তো ওরা গোসল করছে, আর ওরা যখন গোসল করে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওদের গোসল করাটা দেখছিলাম। আর বাসায় আসার সময় আমি মিনহাসকেও মাদ্রাসা থেকে নিয়ে এসেছি, তো ওকে বাসায় এনে গোসল করিয়ে নিয়েছি, এখন ওকে খাইয়ে দিচ্ছি। তো এই ভর্তাটা ও খুব পছন্দ করে, শুটকির ভর্তা লেবু দিয়ে খুব পছন্দ করে এই ভর্তা। তো বলতেছিল লাল ভর্তা দিয়ে আমাকে লেবু দিয়ে মেখে দাও। তো ওকে প্রথম লোকমা দেওয়ার সাথে সাথে ও বলছিল উফ ঝাল, এত বেশি ঝাল হয়েছিল। আসলে খুব বেশি ঝাল হয়েছিল ভর্তাটা, কিন্তু খেতেও মজা লাগছিল। তো ও একটু ঝাল পছন্দ করে। তো কিছুক্ষণ খেয়ে বলতেছে আর খেতে পারবে না, তো আমি ওকে ডাল দিয়ে খাইয়ে দিয়েছি। তো ওকে খাইয়ে দেওয়ার পর আমিও গোসল করে এসে নামাজ পড়ে খাবার খেয়ে নিচ্ছি সবাই একসাথে বসে। আমরাও আজকে ভর্তা, ভেন্ডি ভাজি আর ডাল দিয়ে খেয়েছি। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমাদের বাসায় সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে। আর সাথে যদি একটু লেবু থাকে তাহলে তো কথাই নেই, খুবই ভালো লাগে লেবুর সাথে এই ভর্তাটা দিয়ে খেতে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন মিনহাসকে নিয়ে চলে যাচ্ছি মাদ্রাসায়। ওর তো 2টার পর থেকে মাদ্রাসায় আবার যেতে হয়, তো ওকে 2টার পরে আবার মাদ্রাসায় নিয়ে দিয়ে এসেছি। ছেলেটা আমার একদম রাতের 9টা পর্যন্ত মাদ্রাসায় থাকবে। তো 9টার দিকে ওকে আবার যেয়ে নিয়ে আসতে হবে। তো ওকে দিয়ে এসে বিকালে একটু সেমাই রান্না করেছিলাম। এটাকে অনেকে চুটকি পিঠাও বলে, এটা হাতে কেটে বানাতে হয় ছোট ছোট করে সেওই পিঠার মতো। তো এই পিঠাটা দুধ দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা সবাই খেয়েছি, কিন্তু আম্মু খায়নি। আম্মুর যেহেতু ডায়াবেটিস, আম্মু মিষ্টি জিনিস একদমই খায় না। তো সন্ধ্যার দিকে আমি বের হয়েছিলাম, একটা কেক ডেলিভারি দেওয়ার ছিল, কেকটা ডেলিভারি দিয়ে আম্মুকে বলছিলাম তুমি তো বিকালে কিছুই খাওনি, তো আম্মুকে দাওয়াত রেস্টুরেন্টে নিয়ে এসেছি। কুমিল্লায় এই দাওয়াত রেস্টুরেন্টের চাপটা নাকি অনেক ভালো। তো আম্মুকে নিয়ে আমি দাওয়াত রেস্টুরেন্টের একটা চিকেন চাপ আর চিকেন মাসালাটা নিয়েছিলাম। সত্যি ওদের চিকেন চাপ আর মাসালা দুইটাই অসম্ভব ভালো ছিল। তো এতই ভালো লেগেছে, তো আম্মাকে বলছিলাম আম্মু যেহেতু খাবারটা অনেক ভালো, বাচ্চাদের জন্য নিয়ে নিই।
বাচ্চারাও তো বাহিরে খুব বেশি একটা বের হতে পারে না পড়াশোনার জন্য। তো আমরা যেতে যেতে মিনহাজও চলে আসবে, তো গরম গরম খেতে পারবে। তো আমরা খাওয়াটা শেষ করে বাচ্চাদের জন্য আর বাসার জন্য পার্সেল নিয়ে নিয়েছি। তো এই দিক থেকে আব্বা ফোন দিয়ে বলছিল মিনহাজ চলে এসেছে, মিনহাজকে আব্বা যেয়ে নিয়ে এসেছে। তো আমরা এখন বাসায় যাওয়ার আগে আম্মা যেহেতু খাওয়ার পর চা খাওয়ার অভ্যাস, তো আম্মাকে একটু চা খাইয়ে নিচ্ছিলাম। এটা কুমিল্লা কান্দিরপাড় যে টাউন হল আছে, টাউন হলের এখানে এই মামাটা এই মালাই চাটা বিক্রি করে 30 টাকা করে, খুবই মজা। তো আম্মাকে চিনি ছাড়া দিতে বলেছিলাম, আম্মাকে চিনি ছাড়া দিয়ে দিয়েছে। এবার আমরা খেয়ে পার্সেলটা নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে আম্মু বলছিল ওই মামার মালাই চাটা নাকি খুবই মজার ছিল, তো বাসার সবাইকে একদিন নিয়ে এসে খাওয়াতে। তো একদিন সময় করে বাসার সবাইকে নিয়ে এসে চাটা অবশ্যই খাওয়াবো। আর এই তো বাসায় চলে এসেছি, বাসায় এসে এখন বাচ্চাদেরকে আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।